আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব, পারমাণবিক সংঘাতে জড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র চীন। এরপর আরও জানিয়ে দিব, হরমুজে টোল ইস্যুতে কঠোর অবস্থানে ওয়াশিংটন। আরও জানিয়ে দিব, পৃথিবীতে খাবার যথেষ্ট, তবুও দুর্ভিক্ষ কেন হয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েল কেন জাতিসংঘের কালো তালিকাভুক্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা এবং পারমাণবিক হুমকির আলোচনার মধ্যেই নতুন এক বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা সামনে এনেছে লন্ডন ভিত্তিক প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান IISS। তাদের মূল্যায়নে বলা হয়েছে, বর্তমানে সবচেয়ে বড় পারমাণবিক ঝুঁকিগুলোর একটি তৈরি হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। বিশেষ করে তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্ভাব্য সংঘাত বিশ্বকে নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত 156 পাতার মূল্যায়নে IISS বলেছে, তাইওয়ান নিয়ে সংঘাত শুরু হলে দুই দেশের সেনাবাহিনী একে অপরের কমান্ড, যোগাযোগ ও নজরদারি ব্যবস্থার উপর হামলা চালাতে পারে। এমন পরিস্থিতিতে ভুল হিসাব বা ভুল সিদ্ধান্তের কারণে সংঘাত দ্রুত পারমাণবিক পর্যায়ে পৌঁছে যাওয়ার ঝুঁকি রয়েছে। প্রতিবেদন অনুযায়ী শুধু পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোই নয়, এশিয়া অঞ্চলের বিভিন্ন দেশও নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। একই সঙ্গে অনেক পারমাণবিক অস্ত্রবিহীন দেশ দূরপাল্লার আঘাত হানতে সক্ষম প্রচলিত অস্ত্র উন্নয়নে বিনিয়োগ করছে। IISS এর মতে, এসব প্রবণতা আঞ্চলিক কৌশলগত ভারসাম্যের উপর নতুন চাপ তৈরি করছে। তবে এই মূল্যায়নের সঙ্গে একমত নয় বেইজিং। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন দাবি করেছেন, প্রতিবেদনটি বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাইওয়ান ইস্যু পুরোপুরি চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে বাইরের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। IISS এর জ্যেষ্ঠ গবেষক ড্যানিয়েল সলসবেরি জানিয়েছেন, পারমাণবিক ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কার্যকর আলোচনা প্রায় নেই বললেই চলে। তার মতে, সেনাও যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল, কিন্তু বর্তমানে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে সেই ধরনের যোগাযোগ কাঠামো গড়ে ওঠেনি। পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক ভান্ডার এখন বিশ্বের সবচেয়ে বড়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী 2030 সালের মধ্যে চীন 1000-এর বেশি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে সক্ষম হতে পারে। অন্যদিকে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়ার কাছে প্রায় 4400টি, যুক্তরাষ্ট্রের কাছে 3700টি এবং চীনের কাছে 620টি সক্রিয় পারমাণবিক ওয়ারহেড আছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা। দুই পক্ষই 60 দিনের যুদ্ধবিরতি বাড়াতে একটি খসড়া সমঝোতা স্মারকে সম্মত হয়েছে বলে হোয়াইট হাউস সূত্র নিশ্চিত করেছে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী 60 দিনের এই সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে হরমুজ প্রণালী দিয়ে টোল আদায় ছাড়াই বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার। সংলাপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের $12 বিলিয়ন জব্দ করা অর্থ ফেরত দেওয়ার বিষয়েও আলোচনা হবে। ইরান যাতে পণ্য ও মানবিক সহায়তা পেতে পারে সেজন্য একটি বিশেষ কার্যপদ্ধতি নিয়েও আলোচনার কথা রয়েছে। এছাড়া সমঝোতা স্মারকে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ বন্ধ করার বিষয়টিও উল্লেখ রয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি থাকার এই সময়েও গত 48 ঘণ্টায় হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুটি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই শান্তি প্রস্তাবের আলোর মুখ দেখা এখনও নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর। ট্রাম্পের স্পষ্ট বার্তা, ইরানকে পরমাণু অস্ত্রের মোহ ছাড়তে হবে এবং আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যদিও ইরানের বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের হামলা এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে IRGCর পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যুদ্ধবিরতির ভঙ্গুর করে তুলেছে। এর মধ্যেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
এছাড়া হরমুজ প্রণালীতেও নৌযান লক্ষ্য করে গুলি ছুড়েছে আইআরজিসি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বুশাহরে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরান, যদিও তা অস্বীকার করেছে পেন্টাগন। এদিকে হরমুজ প্রণালীতে যদি কোনো ধরনের টোল ব্যবস্থা চালু করা বা সহায়তা করা হয় তাহলে ওমানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী বলেন, হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল আরোপের প্রচেষ্টা যুক্তরাষ্ট্র সরকার কোনোভাবেই সহ্য করবে না। অমর্ত্য সেন একবার বলেছিলেন, পৃথিবীতে দুর্ভিক্ষ খাদ্যের অভাবে হয় না, হয় খাদ্যের বন্টনের অভাবে। কথাটা শুনলে প্রথমে মনে হবে অর্থনীতিবিদদের ভাষায় একখানা গুরুগম্ভীর বাক্য, কিন্তু আমাদের চারদিকে তাকালেই বোঝা যায় এই বাক্যের ভেতরে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর রসিকতা লুকিয়ে আছে। কারণ মানুষ চাঁদে গিয়েছে, মঙ্গলে যন্ত্র পাঠিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বানিয়েছে, এমনকি এখন এমন যন্ত্রও হয়েছে যে আপনার মুখ দেখে বলে দেবে আপনি প্রেমে পড়েছেন না গ্যাসে ভুগছেন। কিন্তু পৃথিবীর প্রতি 10 জনের একজন এখনো জানে না তার পরের বেলার খাবার কোথা থেকে আসবে। সভ্যতা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে রোবট কবিতা লিখছে আর মানুষ ভাতের লাইনে দাঁড়িয়ে মরছে। অবাক করা বিষয়, পৃথিবীতে খাদ্যের অভাব নেই, বরং সমস্যা এত বেশি খাদ্য যে ধনী দেশের সুপার শপে প্রতিদিন হাজার হাজার টন খাবার ডাস্টবিনে যায়। জাতিসংঘের হিসাব বলছে 2025 সালে পৃথিবীতে প্রায় 112 কোটি টন খাবার অপচয় হয়েছে। এই অপচয়ের তালিকায় প্রথমে আছে চীন। বছরে 109 মিলিয়ন টন বেশি খাবার নষ্ট করে তারা। তারপরে ইন্ডিয়া ও পাকিস্তান। শুনলে মনে হয় যেন খাবার নষ্ট করার এক আন্তর্জাতিক প্রতিযোগিতা চলছে। এদিকে তাদের দেশেই দারিদ্র্য সীমার নিচে বাস করে সবচেয়ে বেশি মানুষ। আর মাথাপিছু খাদ্য অপচয়ে যে দেশটি বিশ্ব চ্যাম্পিয়ন তার নাম মালদ্বীপ। সেখানে একজন মানুষ বছরে গড়ে 207 কেজি খাবার নষ্ট করেন। এদিকে বাংলাদেশে মাথাপিছু অপচয় 65 কেজি, নেপালে 93 কেজি, আর পাকিস্তানে 130 কেজি। মানুষ একদিকে ডায়েট চার্ট নিয়ে ব্যস্ত, অন্যদিকে আরেকজন মানুষ আধা পিস রুটি জোগাড় করতে গিয়ে জীবন হারাচ্ছে। সভ্যতা বোধহয় এখন দুই ভাগে বিভক্ত, একদল ক্যালোরি কমানোর চিন্তায় মরে, আরেক দল ক্যালোরির অভাবে। ক্ষুধার সবচেয়ে বড় কারণ যুদ্ধ। পৃথিবীর প্রায় 70% ক্ষুধার্ত মানুষ এমন জায়গায় বাস করে যেখানে যুদ্ধ চলছে। যুদ্ধ মানে শুধু বোমা নয়, যুদ্ধ মানে ক্ষেতের ধান পুড়ে যাওয়া, রাস্তা বন্ধ হয়ে যাওয়া, খাদ্যবাহী ট্রাক আটকে পড়া, সাহায্য কর্মীকে গুলি করে মারা। গাজা আর সুদান আজ তার নির্মম উদাহরণ। সেখানে ক্ষুধা কেবল পেটের সমস্যা নয়, রাজনৈতিক অস্ত্র। মানুষকে গুলি করে মারা যেমন এক ধরনের হত্যা, না খাইয়ে মারাও আরেক ধরনের হত্যা, শুধু দ্বিতীয়টাতে শব্দ কম হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পৃথিবীকে নতুন করে শিখিয়েছে যুদ্ধ কখনো সীমান্তে আটকে থাকে না। রাশিয়া আর ইউক্রেন পৃথিবীর অন্যতম বড় গম, বার্লি ও সূর্যমুখী তেলের সরবরাহকারী। যুদ্ধ শুরু হবার পর শুধু ট্যাঙ্ক চলেনি, গমের দামও ছুটেছে। আর সংকট হয়েছে, দরিদ্র দেশের কৃষক চাষ করতে গিয়ে হাঁপিয়ে উঠেছে। আফ্রিকার কোনো কৃষক, যার জীবনে ইউক্রেন নামের দেশটার সঙ্গে আগে কোনো সম্পর্কই ছিল না, সেও হঠাৎ দেখল সারের দাম এমন বেড়েছে যে জমিতে ফসল ফলানো এখন জুয়া খেলার মতো। তারপর এসেছে জলবায়ু পরিবর্তন, সভ্য মানুষের সবচেয়ে বড় আত্মঘাতী আবিষ্কার। কোথাও খরা, কোথাও বন্যা, কোথাও ঘূর্ণিঝড়, আর কোথাও অসময়ের বৃষ্টি। কৃষক বীজ বোনে আল্লাহর নামে, কিন্তু ফসল কাটার আগেই প্রকৃতি এসে বলে, ভাই এবারে হবে না। আফ্রিকার বহু দেশ একসময় কৃষিতে উন্নতি করেছিল, কিন্তু এখন সেই অগ্রগতি বালির বাঁধের মতো ভেঙে পড়েছে। পৃথিবীকে পুড়িয়ে যারা তেল গ্যাসের ব্যবসায় বিলিয়ন ডলার লাভ করেছে, তারাই আবার জলবায়ু সম্মেলনে দাঁড়িয়ে মানবতার বক্তৃতা দেয়। ক্ষুধার অনেক বড় কারণ দারিদ্র্য ও অসম বন্টন। বাজারে খাবার আছে, কিন্তু গরিবের পকেটে টাকা নেই। অর্থনীতিবিদরা একে বলেন এক্সেসের সংকট, সাধারণ মানুষ একে বলে চোখের সামনে ভাত কিন্তু কিনতে পারি না। গুদামে চাল আছে, কিন্তু দাম এমন যে শ্রমিকের কাছে সেটা মোগল বাদশার ধনরত্নের মতো দূরের জিনিস। খাদ্য এখন মানবাধিকার নয়, পণ্য। যার টাকা আছে সে কিনবে, যার নেই সে ক্ষুধার দর্শন শিখবে। তার সঙ্গে আছে ত্রুটিপূর্ণ পরিবহন ও বাজার ব্যবস্থা। পৃথিবীতে এমন অনেক অঞ্চল আছে যেখানে খাবার পৌঁছানোই দুঃসাধ্য। রাস্তা নেই, অবকাঠামো নেই, আছে শুধু নেতাদের নির্বাচনী প্রতিশ্রুতি। আবার কোথাও খাদ্য মজুতদারির কারণে দাম বাড়ে। কিছু মানুষ চালের বস্তা আটকে রেখে বাজারে আগুন লাগায়, তারপর টিভিতে এসে দেশের অর্থনীতি নিয়ে বক্তৃতা দেয়। এ এক বিচিত্র সভ্যতা,
যেখানে ক্ষুধার ব্যবসাও আছে। রাজনৈতিক সদিচ্ছার অভাব পরিস্থিতিকে আরো ভয়াবহ করে। অনেক সরকার দুর্ভিক্ষকে সমস্যা হিসেবে দেখে না, দেখে বিব্রতকর সংবাদ হিসেবে। ফলে সাহায্য পৌঁছতে দেরি হয়, নীতি আসে দেরিতে, আর মানুষ মরে সময় মতো। আন্তর্জাতিক সহায়তাও প্রায় রাজনীতির জালে আটকে যায়। কোথায় সাহায্য যাবে, কোথায় যাবে না, সেটাও নির্ধারিত হয় ভূরাজনীতির মানচিত্রে। ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট বৃহস্পতিবার এ তথ্য জানায়। খবরে বলা হয়, যুদ্ধক্ষেত্র বা সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানোর জন্য ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করা হয়। এই সিদ্ধান্তকে রাজনৈতিক এবং বাস্তবতা বিবর্জিত আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। এদিকে কালো তালিকাভুক্তির প্রতিবাদে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কার্যালয়ের সঙ্গে ইসরায়েল সম্পর্ক স্থগিত করেছে। 2023 সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর ধর্ষণ ও নানা ধরনের যৌন সহিংসতার একাধিক অভিযোগ নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং মিডল ইস্ট আই সহ বহু গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ হওয়ার পর জাতিসংঘ এই পদক্ষেপ নিয়েছে। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, 2026 সালের এই কালো তালিকায় ইসরায়েলি কারা কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যান্য ইসরায়েলি সংস্থাকে ভবিষ্যতে সম্ভাব্য অন্তর্ভুক্তির জন্য নজরদারিতে রাখা হয়েছে। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জাতিসংঘ মহাসচিব ইসরায়েলকে ফিলিস্তিনের বিদ্রোহী গোষ্ঠী আইএসআইএস এবং বিশ্বের সবচেয়ে জঘন্য সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে একই তালিকায় স্থান দিয়েছেন। এ পদক্ষেপ জাতিসংঘের অবশিষ্ট বিশ্বস্ততার পূর্ণ পতন এবং নৈতিক অবমাননা। এই কালো তালিকাটি সংঘাত সম্পৃক্ত যৌন সহিংসতা বা সিআরএসভি নিয়ে জাতিসংঘ মহাসচিবের বার্ষিক প্রতিবেদনের অংশ, যেখানে সশস্ত্র সংঘাতের সময় ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতা ঘটানোর সন্দেহে পক্ষগুলোকে চিহ্নিত করা হয়।